ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো জিরো রিলেটিভ ক্লজ, কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজ আর সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ। এই ভিডিওতে শুধুমাত্র প্রথম দুটো ডিসকাস করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের অনুরোধ করা বা পছন্দের ভিডিওগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। সবচেয়ে প্রথমে আমরা একটু দেখে নিই রিলেটিভ ক্লজটা কি। যে সাবঅর্ডিনেট ক্লজ নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় সেই সাবঅর্ডিনেট ক্লজটাই হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজ সাধারণত শুরু হয় হু, হুম, হুইচ, দ্যাট এই সব রিলেটিভ প্রোনাউন দিয়ে। একটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ফ্রেন্ড। যে মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু। এখানে দেখো দ্য গার্ল ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে মেন ক্লজ, আর হু ইজ স্ট্যান্ডিং দেয়ার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আবার দেখো, আমরা যদি মেন ক্লজের সাবজেক্টকে প্রশ্ন করি যে কোন মেয়েটা আমার বন্ধু, তাহলে দেখো তার উত্তর আসছে যে সেখানে দাঁড়িয়ে আছে। তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা এই নাউনটাকে মডিফাই করছে, এই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, যার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো, রিলেটিভ ক্লজটা রিলেটিভ প্রোনাউন হু দিয়ে শুরু হয়েছে। এবারে দেখো জিরো রিলেটিভ ক্লজটা কি। যে রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ, দ্যাট বাদ দেওয়া হয় কিন্তু অর্থ একই থাকে, সেই রিলেটিভ ক্লজকে জিরো রিলেটিভ ক্লজ বলে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনকে বাদ দিয়ে যে রিলেটিভ ক্লজ তৈরি হয় সেটাই হলো জিরো রিলেটিভ ক্লজ। তারপর দেখো, যেহেতু জিরো রিলেটিভ ক্লজে নাউন প্লাস ক্লজ ডিরেক্টলি কন্ট্যাক্টে থাকে, মাঝখানে হু, হুইচ, দ্যাট এইসব রিলেটিভ প্রোনাউন থাকে না, তাই এই রিলেটিভ ক্লজকে কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজও বলে। তার মানে আমরা কি বুঝলাম? জিরো রিলেটিভ ক্লজ আর কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজ আলাদা কিছুই নয়, একই জিনিস, শুধু নামটা আলাদা। যেহেতু নাউন আর ক্লজের মাঝখানে রিলেটিভ প্রোনাউন থাকে না, ডিরেক্টলি কন্ট্যাক্টে থাকে, তাই জিরো রিলেটিভ ক্লজকে কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজও বলা হয়। এবারে আমরা জিরো রিলেটিভ ক্লজের দুটো গুরুত্বপূর্ণ রুল শিখব। প্রথম রুলটা হচ্ছে, ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হয় তাহলে বাদ দেওয়া যায়, কিন্তু সাবজেক্ট হলে বাদ দেওয়া যায় না। আর দ্বিতীয় রুলটা হচ্ছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট অবজেক্ট যাই হোক না কেন বাদ দেওয়া যায় না। তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি, ডিফাইনিং রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনটা যদি অবজেক্ট হয় তাহলে রিলেটিভ প্রোনাউনটা রিলেটিভ ক্লজ থেকে বাদ দেওয়া যায়, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না, গ্রামাটিক্যালি কারেক্ট হয়। কিন্তু ডিফাইনিং রিলেটিভ ক্লজে রিলেটিভ প্রোনাউনটা যদি সাবজেক্ট হয় তাহলে রিলেটিভ প্রোনাউনটা কখনো বাদ দেওয়া যাবে না। আর নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক, কোনোভাবেই রিলেটিভ প্রোনাউনকে বাদ দেওয়া যাবে না। ডিফাইনিং নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। রুলগুলো ক্লিয়ার করার জন্য কিছু এক্সাম্পল দেখো। দ্য বুক দ্যাট আই বট ইজ এক্সপেন্সিভ। এখানে দেখো দ্যাট আই বট এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। দেখো রিলেটিভ প্রোনাউন দ্যাট দিয়ে শুরু হয়েছে। এখন আমাদের দেখতে হবে এই রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্ট না অবজেক্টের ভূমিকা পালন করছে। দেখো দ্যাট আই বট, আমি কিনেছিলাম, আমি কি কিনেছিলাম? বই কিনেছিলাম। এখানে দেখো দ্যাট অবজেক্টের কাজ করছে, এই বট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। বোঝার একটা সহজ উপায় হচ্ছে, দেখো রিলেটিভ প্রোনাউনের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে নিঃসন্দেহে এই রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, আর রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, কোনো ভার্ব থাকে, তাহলে নিঃসন্দেহে এই রিলেটিভ প্রোনাউনটা নিজেই সাবজেক্টের কাজ করছে। এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, আর যেহেতু অবজেক্টের কাজ করছে তার জন্য এই অবজেক্টটাকে আমরা বাদ দিতে পারি। আমরা এভাবে করতে পারি, দ্য বুক আই বট ইজ এক্সপেন্সিভ, এই বাক্যটা সঠিক। তাহলে দেখো এটা ছিল নর্মাল রিলেটিভ ক্লজ,
আর এটা দেখো জিরো রিলেটিভ ক্লজে পরিণত হয়েছে, যেখানে আমরা কোনো রিলেটিভ প্রোনাউনকে দেখতে পাচ্ছি না। এই দুটো বাক্যের অর্থ একই। এবারে পরের বাক্য দেখো, দ্য বয় হু কেম ইয়েস্টারডে ইজ মাই কাজিন। এখানে দেখো হু কেম ইয়েস্টারডে এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। হু রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনটা দেখো সাবজেক্টের কাজ করছে। এরপরে দেখো কোনো সাবজেক্ট নেই, ভার্ব রয়েছে। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই হু। এক্ষেত্রে কিন্তু এই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা রিমুভ করতে পারবো না। আমরা কখনোই করতে পারবো না দ্য বয় কেম ইয়েস্টারডে ইজ মাই কাজিন, তাহলে কিন্তু ভুল হবে। নেক্সট দেখো, দ্য ম্যান টু হুম আই স্পোক ইজ মাই আঙ্কেল। এখানে দেখো হুম আই স্পোক এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। হুম রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে দেখো টু প্রিপোজিশন ইউজ হয়েছে। আর রিলেটিভ প্রোনাউনের আগে প্রিপোজিশনের ব্যবহার আমরা জেনারেলি ফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। এক্ষেত্রে এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ হয়েছে। আমরা যদি এই রিলেটিভ প্রোনাউনটাকে এই রিলেটিভ ক্লজ থেকে তুলে দিই, তাহলে বাক্যটা হয়ে যাবে দ্য ম্যান টু আই স্পোক ইজ মাই আঙ্কেল, তাহলে কিন্তু রং হবে। মনে রাখবে রিলেটিভ প্রোনাউনের আগে যদি প্রিপোজিশন বসে, তাহলে কখনোই সেই রিলেটিভ প্রোনাউনটাকে আমরা রিলেটিভ ক্লজ থেকে রিমুভ করতে পারি না। এই প্রিপোজিশন আর এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে রিলেটিভ প্রোনাউনটা কানেক্টেড থাকে। এক্ষেত্রে আমরা এটাকে যদি রিমুভ করে দিই, তাহলে প্রিপোজিশনটা কিন্তু এমনি পড়ে থাকবে। আর আমরা জানি যে প্রিপোজিশনের অবজেক্ট ছাড়া বসতে পারে না, তার জন্য এই হুমটাকে কখনোই রিমুভ করা যাবে না। আবার এই বাক্যটা দেখো, দ্য ম্যান হুম কিংবা দ্যাট আই স্পোক টু ইজ মাই আঙ্কেল। এখানে লক্ষ্য করো হুম কিংবা দ্যাট আই স্পোক এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। আর লক্ষ্য করো প্রিপোজিশনটা দেখো শেষে বসেছে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, আমরা যদি হুম ইউজ করি প্রিপোজিশনটা এর আগেও বসাতে পারি, শেষেও বসাতে পারি, কিন্তু যদি দ্যাট ইউজ করা হয় প্রিপোজিশন সর্বদাই শেষে বসাতে হবে। আর প্রিপোজিশনকে শেষে বসানো আমরা নর্মালি ইনফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। এক্ষেত্রে কিন্তু আমরা এই হুম কিংবা দ্যাট এই রিলেটিভ প্রোনাউনগুলোকে আমরা অপসারিত করতে পারি। দেখো এক্ষেত্রেও এই রিলেটিভ প্রোনাউনগুলো এই টু প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা এই রিলেটিভ প্রোনাউনগুলোকে রিমুভ করতে পারবো। আমরা করতে পারবো দ্য ম্যান আই স্পোক টু ইজ মাই আঙ্কেল। দেখো এটা ছিল নর্মাল রিলেটিভ ক্লজ, আর এটা লক্ষ্য করো জিরো রিলেটিভ ক্লজে পরিণত হয়েছে। এই বাক্যটা কিন্তু সঠিক। একই রকম এই বাক্যটা দেখো, দ্য চেয়ার অন হুইচ আই স্যাট ওয়াজ ব্রোকেন। এখানে দেখো হুইচ আই স্যাট এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনের আগে দেখো অন প্রিপোজিশন রয়েছে, যেটা আমরা ফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। এক্ষেত্রে আমরা যদি এই রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিই, এভাবে করি দ্য চেয়ার অন আই স্যাট ওয়াজ ব্রোকেন, তাহলে কিন্তু ভুল হবে। যেহেতু দেখো রিলেটিভ প্রোনাউনের আগে প্রিপোজিশনকে রাখা হয়েছে, এক্ষেত্রে আমরা এই হুইচটাকে তুলতে পারবো না। আবার এই বাক্যটা দেখো, দ্য চেয়ার হুইচ কিংবা দ্যাট আই স্যাট অন ওয়াজ ব্রোকেন। এখানে লক্ষ্য করো দেখো অনটা রিলেটিভ ক্লজের পরে রাখা হয়েছে, যেরকম আমরা ইনফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। আর এই অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে এই রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমরা এই রিলেটিভ প্রোনাউনগুলোকে সহজেই ড্রপ করতে পারি। আমরা করতে পারি দ্য চেয়ার আই স্যাট অন ওয়াজ ব্রোকেন। দেখো এটা ছিল নর্মাল রিলেটিভ ক্লজ, এটা জিরো রিলেটিভ ক্লজে পরিণত হয়েছে। এই বাক্যটা সঠিক। আবার দেখো দ্য ডে হোয়েন আই মেট হার ওয়াজ স্পেশাল। এখানে দেখো হোয়েন আই মেট হার এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ, আর রিলেটিভ ক্লজটা দেখো হোয়েন রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো এই হোয়েন, হোয়ার, হোয়াই এগুলোকে বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। আর এই রিলেটিভ অ্যাডভার্বগুলোকে কখনোই রিলেটিভ ক্লজ থেকে ড্রপ করা যায় না। আমরা যদি এভাবে করি দ্য ডে আই মেট হার ওয়াজ স্পেশাল, তাহলে কিন্তু গ্রামাটিক্যালি রং হয়ে যাবে, বাক্যটা ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, দিস বুক হুইচ আই বট ইজ ভেরি গুড। এখানে দেখো হুইচ আই বট এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ। হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আর লক্ষ্য করো এই রিলেটিভ প্রোনাউনে দুপাশে কমা ব্যবহার করা হয়েছে। এই ধরনের রিলেটিভ ক্লজকে
নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ বলে। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, এই নন ডিফাইনিং রিলেটিভ ক্লজে এই হুইচের পরিবর্তে আমরা কখনোই দ্যাট ইউজ করতে পারবো না। মনে রাখবে দ্যাট সবসময় ডিফাইনিং রিলেটিভ ক্লজে ইউজ হয়। নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কখনোই দ্যাট ইউজ করা যাবে না। এক্ষেত্রে আমরা কখনোই এই রিলেটিভ প্রোনাউনটাকে তুলতে পারবো না। এখানে লক্ষ্য করো রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, এরপরে দেখো সাবজেক্ট রয়েছে, তার মানে এটা অবজেক্টের কাজ করছে, তা সত্ত্বেও আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে তুলতে পারবো না। আমরা যদি এভাবে করি দিস বুক আই বট ইজ ভেরি গুড, তাহলে কিন্তু ভুল হবে। মনে রাখবে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্টের কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোলা যাবে না। আবার এই বাক্যটা দেখো, মাই ফ্রেন্ড হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর। এখানে লক্ষ্য করো হুম এখানে অবজেক্টের কাজ করছে, কিন্তু এটাকে তোলা যাবে না। তার কারণ এই রিলেটিভ ক্লজটা নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। দেখো দুপাশে দেখো কমা ব্যবহার করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি লিখতে চাই মাই ফ্রেন্ড আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর, তাহলে কিন্তু ভুল হবে। এবার আমরা জিরো রিলেটিভ ক্লজযুক্ত কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখব। প্রথম বাক্যটা দেখো, যে লোকটাকে তুমি ডাকছিলে সে চলে গেছে। তাহলে দেখো যে লোকটাকে, দ্য ম্যান হুম তুমি ডাকছিলে, ইউ আর কলিং, সে চলে গেছে, হ্যাজ লেফট। এখানে দেখো হুম ইউ আর কলিং এই অংশটুকু হচ্ছে রিলেটিভ ক্লজ, হুম রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। আবার দেখো এই রিলেটিভ প্রোনাউনটা এই কল ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। যেহেতু রিলেটিভ প্রোনাউনটা অবজেক্টের কাজ করছে, তার মানে আমরা রিলেটিভ ক্লজ থেকে এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দিতে পারি। আর এটা যদি তুলে দিই তাহলে দেখো ইউ আর কলিং, এক্ষেত্রে আর রিলেটিভ প্রোনাউনটা না থাকলে এটা জিরো রিলেটিভ ক্লজ হয়ে যাবে। আর ক্লজটা দেখো এই নাউনের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে যাবে, তার জন্য আমরা এটাকে কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজও বলতে পারি। এখানে একটা বিষয় বলে রাখি, মডার্ন ইংলিশে এখানে হুমের জায়গায় আমরা হুও ইউজ করি। পরেরটা দেখো, আমি যে শিক্ষককে সম্মান করি তিনি আজ আসবেন। তাহলে দেখো যে শিক্ষককে কি হবে, দ্য টিচার হুম আমি সম্মান করি, আই রেসপেক্ট, তিনি আজ আসবেন, উইল কাম টুডে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ এই হুম এখানে অবজেক্টের কাজ করছে। কোন ভার্বের, এই রেসপেক্ট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তার মানে আমরা এই রিলেটিভ প্রোনাউনটাকে ড্রপ করতে পারি, আমরা শুধু বলতে পারি দ্য টিচার আই রেসপেক্ট উইল কাম টুডে। তাহলে দেখো এই রিলেটিভ প্রোনাউনটা তুলে দিলে শুধু পড়ে থাকে আই রেসপেক্ট, এই অংশটুকু হয়ে যাবে জিরো রিলেটিভ ক্লজ। নেক্সট দেখো, তুমি যে বইটা আমাকে দিয়েছিলে সেটা খুবই তথ্যবহুল। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে যে বইটা, আমরা অনুবাদ করব বইটা যে, কি হবে, দ্য বুক দ্যাট তুমি আমাকে দিয়েছিলে, ইউ গেভ মি, সেটা খুব তথ্যবহুল, ইজ ভেরি ইনফরমেটিভ। এখানে দেখো এখানে দ্যাট অবজেক্টের ভূমিকা পালন করছে, গিভ হচ্ছে ডাইট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ডাইরেক্ট অবজেক্ট রূপে এখানে এই দ্যাট রিলেটিভ প্রোনাউনটা ইউজ হয়েছে। আর যেহেতু এটা অবজেক্ট তার জন্য এটাকে রিমুভ করা যায়, আমরা শুধু বলতে পারি ইউ গেভ মি। তাহলে বাক্যটা হয়ে যাবে দ্য বুক ইউ গেভ মি ইজ ভেরি ইনফরমেটিভ। তাহলে দেখো ইউ গেভ মি এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ, যেখানে কোনো রিলেটিভ প্রোনাউনকে না লিখলেও চলে। এবার পরেরটা দেখো, আমি যে মোবাইলটা কিনেছি সেটা খুব দামি। তাহলে দেখো যে মোবাইলটা হয়ে যাবে দ্য মোবাইল হুইচ আমি কিনেছি, আই বট, সেটা দামি, ইজ এক্সপেন্সিভ। একইভাবে দেখো এখানে এই বট ভার্বের অবজেক্ট রূপে এই হুইচটা এসছে, এটা লেখার প্রয়োজন নেই, আমরা শুধু বলতে পারি দ্য মোবাইল আই বট ইজ এক্সপেন্সিভ। তাহলে দেখো আই বট এই অংশটুকু হয়ে যাচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, সে যে সিনেমাটা দেখেছে সেটা বিরক্তিকর। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে যে সিনেমাটা, আমরা অনুবাদ করব সিনেমাটা যে, দ্য মুভি দ্যাট সে দেখেছে বা সে দেখেছিল, হি ওয়াচড, সেটা বিরক্তিকর, ওয়াজ বোরিং। তাহলে বাক্যটা কি হলো, দ্য মুভি দ্যাট হি ওয়াচড ওয়াজ বোরিং। একইভাবে দেখো এই দ্যাট রিলেটিভ প্রোনাউনটা এখানে এই ওয়াচ ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, এই দ্যাট লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু বলতে পারি দ্য মুভি হি ওয়াচড ওয়াজ বোরিং। তাহলে দেখো হি ওয়াচড এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ
বা কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজ। কেন কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজ? যেহেতু দেখো নাউন আর এই ক্লজের মাঝখানে যদি আমরা এই রিলেটিভ প্রোনাউনটা না রাখি তাহলে কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, তার জন্য এটা হচ্ছে কন্ট্যাক্ট রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা ভুল ছিল। তাহলে দেখো যে সিদ্ধান্তটা আমরা অনুবাদ করব, সিদ্ধান্তটা যে, দ্য ডিসিশন দ্যাট আমরা নিয়েছিলাম, উই টুক, সেটা ভুল ছিল, ওয়াজ রং। একইভাবে দেখো এই দ্যাটটা এখানে টুক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, কোনো প্রয়োজন নেই লেখার। তাহলে দেখো হয়ে যাবে দ্য ডিসিশন উই টুক ওয়াজ রং। তাহলে দেখো উই টুক এই অংশটুকু হবে জিরো রিলেটিভ ক্লজ। নেক্সট দেখো, আমি যে ভুলটা করেছি তা স্বীকার করছি। প্রথমে আমরা অনুবাদ করব আমি স্বীকার করছি, আই অ্যাডমিট। আমি কি স্বীকার করছি? ভুলটা। দ্য মিস্টেক, কোন ভুলটা? যেটা আমি করেছি। তাহলে কি হবে? হুইচ আই হ্যাভ মেড। এখানে দেখো মেন ক্লজটা আগে লেখা হয়েছে আর রিলেটিভ ক্লজটা পরে লেখা হয়েছে। রিলেটিভ ক্লজটা হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, আর রিলেটিভ প্রোনাউনটা দেখো এই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার জন্য লেখার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু বলতে পারি আই অ্যাডমিট দ্য মিস্টেক আই হ্যাভ মেড। তাহলে দেখো আই হ্যাভ মেড, শুধু এই অংশটুকু দেখো জিরো রিলেটিভ ক্লজ। এবার পরেরটা দেখো, সে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেছিল। প্রথমে আমরা অনুবাদ করব সে রক্ষা করেছিল। হি কেপ্ট, সে কি রক্ষা করেছিল? প্রতিশ্রুতি, দ্য প্রমিস। আচ্ছা, কোন প্রতিশ্রুতি? যেটা সে করেছিল। তাহলে কি হবে? দ্যাট হি মেড। তাহলে বাক্যটা কি হলো? হি কেপ্ট দ্য প্রমিস দ্যাট হি মেড। একইভাবে দেখো দ্যাট এখানে অবজেক্টের কাজ করছে, এই মেড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই দ্যাটটা লেখার কোনো প্রয়োজন নেই, আমরা শুধু বলতে পারি হি কেপ্ট দ্য প্রমিস হি মেড। তাহলে দেখো হি মেড এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। জিরো রিলেটিভ ক্লজ যুক্ত আরো কিছু বাক্য দেখো, তুমি যে সুযোগটা হারিয়েছিল সেটা বড় ছিল। দ্য অপরচুনিটি ইউ মিসড ওয়াজ বিগ। দেখো এখানে দ্যাট অবজেক্টের কাজ করছে, লেখার কোনো প্রয়োজন নেই। ইউ মিসড এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, আমি যে গল্পটা শুনেছিলাম সেটা সত্যি ছিল। দ্য স্টোরি আই হার্ড ওয়াজ ট্রু। দেখো এখানে আই হার্ড এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। তারপর দেখো, যে লোকটার সাথে আমি কথা বলেছিলাম সে খুব ভদ্র। দ্য ম্যান আই স্পোক টু ওয়াজ ভেরি পোলাইট। একইভাবে দেখো এখানে হুম হু এই রিলেটিভ প্রোনাউনগুলো এই টু প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, তার জন্য এইগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর মনে রাখবে মডার্ন ইংলিশে এই হুমের পরিবর্তে এই হু ব্যবহার করা হয়, আর এখানে হুটা প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তুমি যে শিক্ষকের ওপর ভরসা করো তিনি অভিজ্ঞ। দ্য টিচার ইউ রিলাই অন ইজ এক্সপেরিয়েন্স। একইভাবে দেখো এই রিলেটিভ প্রোনাউনগুলো অন প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে, কোনো ইউজ করার প্রয়োজন নেই, শুধু আমরা বলতে পারি দ্য টিচার ইউ রিলাই অন ইজ এক্সপেরিয়েন্স। তাহলে দেখো ইউ রিলাই অন এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। নেক্সট দেখো, আমি যে চেয়ারে বসেছিলাম সেটা ভাঙা। দ্য চেয়ার আই স্যাট অন ইজ ব্রোকেন। এখানে দেখো আই স্যাট অন এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। পরেরটা দেখো, আমি যে বিষয়টা নিয়ে ভাবছি সেটা গুরুতর। দ্য ইস্যু আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট ইজ সিরিয়াস। এখানে দেখো আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট এই অংশটুকু হচ্ছে জিরো রিলেটিভ ক্লজ। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করেছো। নেক্সট পর্বে সেন্টেন্সিয়াল রিলেটিভ ক্লজ নিয়ে ডিসকাস করব। বাই।